দেশ জুড়ে চলছে হিট অ্যালার্ট। গতকাল থেকে 3 দিনের জন্য এই অ্যালার্ট জারি করা হয়েছে। তবে যেভাবে তাপপ্রবাহ চলছে তাতে হিট অ্যালার্ট বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তীব্র তাপপ্রবাহের কারণে হাসপাতালগুলোতে বাড়ছে রোগীদের চাপ। এদিকে তাপপ্রবাহের কথা বিবেচনায় নিয়ে দেশের সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অ্যাসেম্বলি বন্ধ রাখার নির্দেশনা জারি করা হয়েছে। রিপোর্টে আরও জানাচ্ছেন হাসান জাবেদ। গত কয়েকদিন ধরেই দেশ জুড়ে চলছে তীব্র তাপপ্রবাহ। গরমের যন্ত্রণায় অতিষ্ঠ দেশবাসী। তাপপ্রবাহের কারণে শুক্রবার থেকে হিট অ্যালার্ট জারি করা হয়েছে, যা চলবে রোববার পর্যন্ত। আবহাওয়া অধিদপ্তর বলছে পুরো এপ্রিল জুড়েই তাপপ্রবাহ বজায় থাকবে। এর থেকে স্বস্তির কোনো সম্ভাবনাও নেই। মে মাসেও তাপপ্রবাহ থাকার আশঙ্কা তাদের। তাপপ্রবাহের যে বর্তমান পরিস্থিতি, সেটা এপ্রিল মাস জুড়ে থাকার সম্ভাবনাটা খুব বেশি। এপ্রিলে যে সামান্য আরও 10-11 দিন বাকি আছে, হিটওয়েভ সারা বাংলাদেশ না হোক, অথবা কিছু অঞ্চল বাদ দিয়ে মোটামুটি বেশিরভাগ জায়গাতেই আমাদের হিটওয়েভ বা তাপপ্রবাহ হয়ে যাওয়ার সম্ভাবনাটা খুব বেশি। প্রচণ্ড রোদ ও গরমে নাকাল দেশবাসী একটু স্বস্তির আশায় রাস্তায় যা পাচ্ছেন তা দিয়েই তেষ্টা মেটাচ্ছেন। আবার অনেকে এভাবেই পানিতে প্রাণ জোড়ানোর চেষ্টা করছেন। প্রচুর গরম, এর জন্য পানিতে গোসল করতে আসছি, ঠান্ডা লাগে পানি। আমরা গোসল করি 1 ঘন্টা 2 ঘন্টা গরমের লেগে। গত কয়েকদিন ধরেই চুয়াডাঙ্গায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা 41 থেকে প্রায় 42 ডিগ্রি পর্যন্ত বিরাজ করছে। অতি গরমে দেশের বিভিন্ন হাসপাতালে বাড়ছে রোগীর সংখ্যা। এ অবস্থা চলতে থাকলে রোগীর চাপ আরও বাড়বে বলে আশঙ্কা স্বাস্থ্য বিশেষজ্ঞদের। স্বাভাবিকের থেকে কয়েক গুণ বেশি রোগী আমরা প্রত্যেকদিন ভর্তি করাচ্ছি। এই যে রোগীগুলো আমাদের কাছে আসছেন, তাদের বেশিরভাগই আসছেন গরমজনিত বিভিন্ন উপসর্গ নিয়ে। যদি স্পষ্ট করে বলি তাহলে গরমজনিত ডায়রিয়া, শ্বাসকষ্ট, পানিশূন্যতা, প্রস্রাব ইনফেকশন এবং হিট স্ট্রোক জনিত কিছু লক্ষণ নিয়ে তারা আমাদের কাছে আসছেন। এদের একটি বড় অংশই হলো বয়স্ক এবং শিশু রোগী। এদিকে ঈদ ছুটির পর রোববার থেকে শিক্ষা প্রতিষ্ঠানগুলো খুলছে। তাই তাপপ্রবাহের কথা বিবেচনায় নিয়ে দেশের সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অ্যাসেম্বলি বন্ধ রাখার নির্দেশনা জারি করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত এই সিদ্ধান্ত বহাল থাকবে। হাসান জাবেদ, এনটিভি নিউজ, ঢাকা। এই ঈদে দেশ জুড়ে কেনাকাটার ফুর্তি হবে শুধু বিকাশে, সাথে ডিসকাউন্ট কুপন, ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। তীব্র তাপপ্রবাহে নাকাল দেশবাসী, অস্বস্তি জনজীবনে। গরমে নাগরিক জীবনে কি রকম প্রভাব পড়ছে, একই সাথে হাসপাতালগুলোর পরিস্থিতি কি, সেই খবর জানতে যাচ্ছি আমাদের সহকর্মীদের কাছে। আমরা প্রথমে যাচ্ছি রাজশাহীতে। সেখানে আছেন আমাদের করেসপন্ডেন্ট সাজু। সাজু, আপনার কাছে আমার প্রশ্ন, আপনি যে হাসপাতালে আছেন সেই হাসপাতালে এই তাপপ্রবাহ জনিত কি ধরনের অসুখে রোগী আসছেন সেটি দেখতে পাচ্ছেন, এটি আমাদেরকে একটু জানান। হ্যাঁ আফসানা, আমি এখন এই মুহূর্তে আছি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ইমার্জেন্সি বিভাগের সামনে। তো আমি কিছুক্ষণ আগে হাসপাতালের ভেতর থেকে ঘুরে এসেছি এবং যে এখানে যে হাসপাতালের যে মুখপাত্র ডাক্তার শঙ্কর কে বিশ্বাস, তার সঙ্গে কথা বলেছি। তিনি যে তথ্য দিয়েছেন যে গতকাল শুক্রবার ছিল ছুটির দিন, তার সত্ত্বেও গতকাল 707 জন রোগী ভর্তি হয়েছে। তার আগের দিন ভর্তি হয়েছে 1000 জন রোগী, তার আগের দিন 975 এবং তার আগের দিন 999 জন রোগী ভর্তি হয়েছে। এবং তিনি বলেছেন যে এই সব প্রতিটি রোগী এসেছে, বেশিরভাগ রোগী এসেছে তারা গরমজনিত বিভিন্ন উপসর্গ নিয়ে, বিশেষ করে ডায়রিয়া, আমাশয় এবং কারো কারো শ্বাসকষ্ট রয়েছে এবং হিট অ্যালার্ট জাতীয় উপসর্গ নিয়ে তারা ভর্তি হয়েছে। তবে ডাক্তাররা আমাদেরকে বলেছেন যে হিট স্ট্রোক নিয়ে এখন পর্যন্ত কোনো রোগী এখানে ভর্তি হয়নি। তো তিনি ডাক্তারদের সঙ্গে আমি কথা বলেছি, তারা বলেছেন যে রোগীরা ভর্তি হচ্ছে তাদের জন্য পর্যাপ্ত স্যালাইন তারা সরবরাহ করছেন এবং প্রয়োজনীয় ঔষধ যারা যেসব ওষুধ রয়েছে সেই সব ওষুধ সরবরাহ করা হচ্ছে। আমি দেখে এসেছি শিশু ওয়ার্ড এবং মেডিসিন ওয়ার্ডের বারান্দায় এখন রুগীদের ঠাঁই নেই, এত পরিমাণ রুগী। সেখানে বেড এবং যে ফ্লোর, সে ফ্লোরের বাইরে বারান্দায় এখন রুগীর ঠাঁই নেই, এমন একটা অবস্থা এখানে বিরাজ করছে। তো ডাক্তারদের সঙ্গে আমি কথা বলেছি, তারা বলেছেন যে এই মুহূর্তে প্রয়োজন জনগণকে একটু সতর্কভাবে চলাচল করা। তারা বলছে যে এই রোদের মধ্যে চলাচল না করা, বিশেষ করে ছাতা ব্যবহার করা, কিংবা ছাতা যদি সম্ভব না হয় কমপক্ষে একটা ক্যাপ বা টুপি জাতীয় কিছু মাথা দেয়া অথবা গামছা পেঁচিয়ে রোদের
রোদের মধ্যে যাওয়া, এবং তারা বলছেন যে একটু পরপর যেন তারা ঠান্ডা জায়গায় গিয়ে বিশ্রাম নেয়। এবং যেসব রোগী এখানে ভর্তি হচ্ছে তার বরাত দিয়ে ডাক্তাররা বলছে যে এখন পানিবাহিত রোগ যেহেতু হচ্ছে, রাস্তার ধারে যে সব স্যালাইন কিংবা শরবত বিক্রি হয় সেসব খাবার তারা পরিহার করার জন্য পরামর্শ দিয়েছে। আফসানা, ধন্যবাদ। এবারে যাচ্ছি চুয়াডাঙ্গায়, সেখানে আছেন স্থানীয় প্রতিনিধি রফিকুল ইসলাম। রফিক, চুয়াডাঙ্গায় আমরা জানছিলাম যে গত কয়েকদিন ধরেই 41 ডিগ্রির ওপর তাপমাত্রা বিরাজ করছিল, আর আপনিও শুনেছেন যে সারা দেশে হিট অ্যালার্ট চলছে। তো এই অবস্থায় চুয়াডাঙ্গায় জনস্বাস্থ্যের ওপর কি প্রভাব পড়েছে? জি, চুয়াডাঙ্গাতে তীব্র তাপপ্রবাহের কারণে গত 4 দিন দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল। গতকাল 41.5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল। আজ বেলা 12টায় 40.4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে আবহাওয়া অফিস। এবং এই তীব্র তাপপ্রবাহের কারণে মানুষের যেমন সমস্যা হচ্ছে, জনজীবন যেমন অচল হয়ে পড়েছে, তেমনি বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে মানুষ। চুয়াডাঙ্গা সদর হাসপাতালের সামনে থেকে আমি এখানে এসেছি এবং এখানে যে তত্ত্বাবধায়ক ডাক্তার আতাউর রহমান সাহেবের সাথে কথা বলেছি। তিনি যেটা জানিয়েছেন, চুয়াডাঙ্গা সদর হাসপাতালে এই মুহূর্তে 361 জন রোগী ভর্তি আছে, বিশেষ করে ডায়রিয়া, শিশু ওয়ার্ড এবং মেডিসিন বিভাগে এই সমস্ত রোগীরা বেশিরভাগ ভর্তি রয়েছে। এবং সেই কারণে তারা বিভিন্ন চাহিদা পাঠিয়েছে তাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে, বিশেষ করে খাবার স্যালাইন, আইভি ফ্লুইড, এবং তারা জানিয়েছেন পর্যাপ্ত ওষুধও রয়েছে সেখানে। তো তারা স্বাস্থ্য সতর্কবার্তা দিয়ে বলেছেন জনগণকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। কেউ যেন প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের না হয়, প্রয়োজনে ছাতা ব্যবহার করে এবং টুপি জাতীয় কোনো কিছু ব্যবহার করে, এবং ঘন ঘন বিশুদ্ধ খাবার পানি, প্রয়োজনে খাবার স্যালাইন এবং বাইরে তারা যেন না যায়। এই ছিল চুয়াডাঙ্গার সর্বশেষ পরিস্থিতি। ধন্যবাদ। এবারে আমরা চলে আসছি ঢাকায়। আমাদের যুক্ত আছেন আমাদের সাথে আমাদের স্পেশাল করেসপন্ডেন্ট হাসান মাহমুদ। হাসান, আপনি রাজধানীর বিভিন্ন জায়গায় বিভিন্ন হাসপাতালে গিয়েছিলেন। তো আমরা আপনার কাছ থেকে জানতে চাচ্ছি যে যেই হাসপাতালগুলোতে আপনি গিয়েছেন সেখানে এই যে হিট অ্যালার্ট বা তাপপ্রবাহজনিত যে যারা রোগীরা আছেন এবং হাসপাতাল কর্তৃপক্ষ আছেন, তাদের প্রয়োজনীয় সব স্যালাইন এবং অন্যান্য সামগ্রী কি প্রস্তুত আছে কিনা? প্রথমত আপনাকে একটু জানিয়ে রাখি, আমি সকাল থেকে ঘুরছি আবহাওয়া অফিসে। আবহাওয়া অফিস যে তথ্য জানিয়েছে সেটি হচ্ছে যে এই যে হিট অ্যালার্ট, এই অ্যালার্টের কারণে বেশিরভাগ মানুষেরই, যেহেতু এটা মানুষের মানে অতি তাপপ্রবাহ বা মাঝারি তাপপ্রবাহ এক এক অঞ্চলে এক একটি প্রবাহিত হচ্ছে, এই অ্যালার্টে স্বাভাবিক মানুষ কিন্তু অসুস্থ হয়ে পড়ছে। এটি আবহাওয়া অফিসে বলেছে এবং সতর্কতা তারা বলেছে যে ছায়ার কাছাকাছি থাকার জন্য। এবং হাসপাতালগুলোতে আপনি যেটা জানতে চান তার প্রভাব কিন্তু সেখানে পড়েছে। অর্থাৎ বেশিরভাগ জায়গায় আমরা দেখছি যে এই অতি তাপে, অর্থাৎ তাপ প্রবাহ থেকে বাঁচতে গিয়ে ঠান্ডা পানি পান করছে অনেকেই, যার কারণে তাদের এক ধরনের প্রতিক্রিয়া হচ্ছে এবং অনেকে অসুস্থ হয়ে পড়ছেন খুব দ্রুত। এবং এই অতি তাপে খাবার নষ্ট হয়ে যাচ্ছে, খাবার কিন্তু বেশিক্ষণ থাকছে না এবং সেই খাবারে ফুড পয়জন, অর্থাৎ খাবার বিষক্রিয়া তৈরি হচ্ছে এবং সেই খাবার খেয়ে হসপিটালে আসছে। এই হচ্ছে দুটি কারণ। পাশাপাশি চিকিৎসকরা কিন্তু বলছেন যে শিশুদের প্রতি যত্ন নিতে, অর্থাৎ শিশুরা এই তাপমাত্রাকে সহ্য করতে পারছেন না এবং যারা রোদে হাঁটছেন তারা কিন্তু ঘাম বেরোচ্ছে, অর্থাৎ ডিহাইড্রেশন হচ্ছে, পানি বেরিয়ে যাচ্ছে, সে অতিরিক্ত ডিহাইড্রেশন। এটি হচ্ছে তৃতীয় কারণ। এই রকম বেশ কিছু কারণ রয়েছে যে কারণগুলোর কারণে তারা অসুস্থ হয়ে পড়ছেন এবং স্বাস্থ্য ঝুঁকি দেখা দিচ্ছে। এবং বেশিরভাগ শিশু এবং মধ্যবয়সী বৃদ্ধরা, মাঝারি বয়সী বাদ দিলে শিশু এবং বৃদ্ধরাই বেশি ভুক্তভোগী হচ্ছেন। এবং নিম্ন আয়ের মানুষ যারা এই তাপে, আমিও দাঁড়িয়ে আছি রোদে, এই তাপে যারা দীর্ঘ সময় থাকছেন, নিম্ন আয়ের মানুষ, রিক্সা চালক, ভ্যান চালক এবং যারা ফুটপাতে কাজ করেন এবং অথবা দিনমজুরি করেন, মাটি কাটেন কিংবা রাস্তায় সড়কে কাজ করেন, এই শ্রেণীর মানুষদের কিন্তু এই রোদটাকে নিতে হচ্ছে, যার কারণে তারা দ্রুত অসুস্থ হয়ে পড়ছেন। এবং তারা সতর্ক করেছেন যে এই অতিরিক্ত তাপপ্রবাহে, অতিরিক্ত রোদে অনেকে কিন্তু যেটা
হয় যে হিট স্ট্রোক সেটিতে আক্রান্ত হতে পারে, তাই ছায়ায় থাকার পরামর্শ দিয়েছেন এবং ডাক্তাররাও দিয়েছেন এবং তেমনি আবহাওয়া অফিসও বলেছেন। এবং এই আবহাওয়াটা অর্থাৎ মে পর্যন্ত কিন্তু প্রলম্বিত হতে পারে এই তাপমাত্রা, মেতেও থাকবে এবং এপ্রিলের পুরোটা তো থাকছেই, তবে কম বেশি হতে পারে। কিছু বৃষ্টি হওয়ার কথা বলেছেন, তবে সেই বৃষ্টিতে তাপমাত্রা কমার খুব একটা সম্ভাবনা নেই। এই ঈদে দেশ জুড়ে কেনাকাটার ফুর্তি হবে শুধু বিকাশে, সাথে ডিসকাউন্ট কুপন, ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। এবারের ঈদ যাত্রায় সড়ক, নৌ ও রেলপথে দুর্ঘটনায় 438 জন প্রাণ হারিয়েছেন, আহত হয়েছে 1424 জন। সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এ তথ্য তুলে ধরেন বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোজাম্মেল হক চৌধুরী। তিনি অভিযোগ করেন, এবারের ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে সরকারের নীতি নির্ধারকরা কাগজে কলমে অনেক পদক্ষেপ নিলেও তার বাস্তবায়ন দেখা যায়নি, যার ফলে গত বছরের চেয়ে এবছর বেড়েছে দুর্ঘটনা, একই সঙ্গে বেড়েছে প্রাণহানির সংখ্যা। বলেন, সড়কে এবছর সবচেয়ে বেশি প্রাণ গেছে মোটরসাইকেল দুর্ঘটনায়। দেশের মহাসড়কগুলোতে মোটরসাইকেলের অবাধ চলাচল, অদক্ষ চালক, ফিটনেসবিহীন যানবাহন, অতিরিক্ত যাত্রী পরিবহন, বেপরোয়া যানবাহন চালানোই এসব দুর্ঘটনার অন্যতম কারণ বলে তিনি জানান। রাজনৈতিক দল হিসেবে জামাতে ইসলামীর নিবন্ধন নেই বলেই তাদের প্রকাশ্যে রাজনীতি করার কোনো সুযোগ নেই বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আজ এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। বিএনপিকে জনবিচ্ছিন্ন ও সন্ত্রাসী দল উল্লেখ করে কাদের বলেন, তাদের এই পরিচয় আওয়ামী লীগ জনগণের সামনে তুলে ধরবে। নজরানা চৌধুরীর রিপোর্ট। আসন্ন উপজেলা পরিষদ নির্বাচন নিয়ে আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের মাঝে রেষারেষি শুরু হয়েছে। এরই প্রেক্ষিতে মন্ত্রী ও সংসদ সদস্যদের স্বজনরা এই নির্বাচনে অংশ নিতে পারবেন না বলে কয়েকদিন আগে দলের কেন্দ্র থেকে নির্দেশনা দেয়া হয়। এ অবস্থায় শনিবার আওয়ামী লীগের ধানমন্ডি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন পর্যন্ত তারা বিষয়টি দেখবেন। এমপি মন্ত্রীদের স্বজনরা তারা নির্বাচন থেকে যারা করছে তারা সরে দাঁড়াতে এবং যারা ভবিষ্যতে করতে চায় তাদেরকেও এই নির্বাচনীয় প্রক্রিয়া থেকে দূরে থাকতে বলা হয়েছে। এই প্রক্রিয়ার মধ্যে অলরেডি আছে, তাদের তালিকা তৈরি করার নির্দেশনা দেওয়া হয়েছে। সম্প্রতি জামাতে ইসলামীর পক্ষ থেকে প্রকাশ্যে রাজনৈতিক কর্মকাণ্ড শুরু করার ঘোষণা দেওয়া হয়েছে। এ প্রসঙ্গে আওয়ামী লীগের অবস্থান জানতে চাইলে কাদের বলেন, জামাতের প্রকাশ্যে রাজনীতি করার সুযোগ নেই। প্রকাশ্য রাজনীতিতে আসতে সভা সমাবেশ করতে অনুমতি তো লাগবে। আগামী 5 বছর যেহেতু নির্বাচনের মাধ্যমে সরকার পরিবর্তনের কোনো সুযোগ নেই, তাই পেছনের দরজা দিয়ে সরকার পরিবর্তনের জন্য বিএনপি বিদেশিদের কাছে ধর্ণা দিচ্ছে বলেও অভিযোগ করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। তাদেরকে জনগণের কাছে আরো বিচ্ছিন্ন, আরো অপ্রাসঙ্গিক করে তোলার প্রয়াস আমরা চালাতে পারি, কারণ বিএনপি এখন রাজনৈতিক দলের পরিচয় দেওয়ার মতো অ্যাকসেপ্টেবিলিটি তারা হারিয়ে ফেলেছে। কানাডার ফেডারেল আদালত পর্যন্ত সন্ত্রাসী দল হিসাবে চিহ্নিত করেছে। উপজেলা পরিষদ নির্বাচন চলাকালে আওয়ামী লীগের তৃণমূল থেকে জেলা পর্যায় পর্যন্ত সব ধরনের সম্মেলন এবং কমিটি গঠন প্রক্রিয়া বন্ধ থাকবে বলেও জানান দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। নজরানা চৌধুরী, এনটিভি নিউজ, ঢাকা। ভয় থেকে বিরোধী দলের নেতাকর্মীদের সরকার গ্রেপ্তার করছে বলে দাবি করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ। রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিএনপি নেতা হাবিবুর রশিদ হারুনের গ্রেপ্তারের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশে তিনি একথা বলেন। আওয়ামী লীগের কথার সাথে কাজের মিল নেই উল্লেখ করে তিনি বলেন, দলটি স্বৈরাচারী একনায়কতন্ত্রের পক্ষে, অন্যদিকে বিএনপি গণতন্ত্রের পক্ষে। অভিযোগ করেন, মাফিয়া সিন্ডিকেট পরিচালিত হচ্ছে সরকারের সমর্থনে। ভয় থেকে এই গ্রেপ্তার, এই জন্য ওরা প্রকাশ্য কিছু বলতে পারে না, ওরা তলে তলে কাজ করে। দেখবেন মুখে যেটা বলে তলে তলে করে আরেকটা। ইসরায়েলের বিমান বাংলাদেশে কি করে আসলো? বাংলাদেশের এয়ারপোর্টে মানুষ বলে, লোকে বলে
শেখ হাসিনার জন্য 1 বাক্স ভর্তি শুভেচ্ছা বাণী পাঠানো হয়েছিল। সরকারের ভেতরেই তামাকজাত পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানের সুবিধাভোগীরা কলকাঠি নাড়ে বলে মন্তব্য করেছেন তামাক বিরোধী বিভিন্ন সংগঠকরা। সেই সুবিধাভোগীরাই তামাকজাত পণ্য রপ্তানির 25% শুল্ক উঠিয়ে নিয়েছে। তাই অবিলম্বে শুল্ক পুনর্বহালের দাবি জানান অর্থনীতিবিদরা। তামাকজাত পণ্যের কর নীতিমালা তৈরির পাশাপাশি কর বাড়ানোর তাগিদ দিয়েছেন তামাক বিরোধী সংগঠনগুলো। আরও জানাচ্ছেন শফিক শাহিন। তামাক বিরোধী কয়েকটি সংগঠন জাতীয় প্রেস ক্লাবে তামাকে কর বাড়ানোর প্রাক বাজেট আলোচনায় তামাকের ক্ষতিকর প্রভাবের চিত্র তুলে ধরে। আলোচনায় বক্তারা জানান, বর্তমানে তামাকজাত পণ্যে করের হার 58.4%, তা বাড়িয়ে 63% করার দাবি জানান তারা। একই সাথে বিদ্যমান কর নীতিমালাকে জটিল উল্লেখ করে তা শক্তিশালী ও সহজ করার দাবি বক্তাদের। কর বাড়ানো, দাম বাড়ানো, তো সেটার মাধ্যমে যদি আমরা কিছু সাফল্য অর্জন করতে পারি, অন্তত জনস্বাস্থ্যের ক্ষেত্রে তামাকের ব্যবহার, সিগারেটের ব্যবহার, বিড়ির ব্যবহার কমিয়ে, তাহলে সেটা আমরা করবো না কেন? স্বল্প মানুষের দাম বাড়ে এবং তাদের ছেড়ে দেয়। এখানে বলা হয়েছে প্রায় 15 লক্ষ প্রাপ্তবয়স্ক মানুষ তারা ধূমপানের থেকে চলে আসবে এবং 10 লক্ষ শুরুই করতে পারবে না তরুণ, যাদের পয়সা হাতে কম। ট্যাক্স অ্যাডমিনিস্ট্রেশনটাকে আরও জোরদার করা, সরকার এই প্রত্যন্ত অঞ্চলে এগুলোকে ট্যাক্স নেটের মধ্যে আনা, যাতে করে আমরা এই জনগণকে সুরক্ষা প্রদান করা যাবে, একই সাথে আমাদের সরকার রেভিনিউটা বাড়বে। অর্থনীতিবিদ ও তামাক বিরোধী জোটের আহ্বায়ক ডক্টর কাজী খলিকুজ্জামান আহমেদ অভিযোগ করেন, সরকারের ভেতরের দুষ্টচক্র তামাকজাত পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো থেকে সুবিধা নেয়। অনেকগুলো দুষ্টচক্র সব জায়গায় আছে। সেই দুষ্টচক্রগুলো আমাদের যে সঠিক সিদ্ধান্ত যেটা সরকার নেয়, সঠিক পদক্ষেপ যেটা নেয়, সেটাকে বাস্তবায়িত হতে দেয় না এবং প্রতিষ্ঠানগুলোকে কাজ করতে দেয় না। যেখানে প্রতিষ্ঠান কাজ না করে, সেখানে যত ভালো নীতি হোক, যত ভালো আইনই হোক, আমরা যেটা চাচ্ছি সেটা সেই পথে আমরা আগাতে পারব। আমেরিকান ক্যান্সার সোসাইটির গবেষণা বলছে, তামাকের বাৎসরিক রাজস্ব আয় 22,000 কোটি টাকা হলেও স্বাস্থ্যের অর্থনৈতিক ক্ষতি 30,000 কোটি টাকা। শফিক শাহিন, এনটিভি নিউজ, ঢাকা। বাজারে লাফিয়ে লাফিয়ে দাম বাড়ছে মুরগির। কেজির সোনালির কেজি এখন 380 টাকায় ঠেকেছে, আর দেশি মুরগির কেজি 700 টাকা। তবে এখনও সয়াবিন তেলের দাম বর্ধিত দাম কার্যকরী হয়নি বাজারে। অন্যদিকে বাড়তি দামে বিক্রি হচ্ছে আলু এবং পেঁয়াজ। এছাড়া বাজারে সব ধরনের সবজির দামও বাড়ছে। হাসানুল শাওনের রিপোর্ট। রমজান থেকেই বাজারে বাড়তি দামে বিক্রি হচ্ছে সব ধরনের মুরগি। ঈদে সেই দাম আরও বেড়ে যায়, যা এখনও কমছে না। এখন প্রতি কেজি ব্রয়লার বিক্রি হচ্ছে 220 টাকায়। তবে ঈদের পরে কয়েক দফা দাম বেড়েছে সোনালী মুরগির, কেজি বিক্রি হচ্ছে 380 টাকায়। এছাড়া দেশি মুরগির কেজি এখন 700 টাকায় ঠেকেছে। ঈদের আগের দিন তো নিয়ে গেলাম 360 টাকা করে, এখন 380 টাকা, 20 টাকা মনে হচ্ছে বেড়ে গেছে। বলতেছে যে এক গরমের কারণ, দ্বিতীয়ত বলতেছে সাপ্লাই কম, এই জন্য মুরগির দাম বাড়তি। এখনও বাজারে কার্যকর হয়নি ভোজ্য তেলের নতুন দাম। 1 লিটার সয়াবিনের দাম 4 টাকা বাড়িয়ে 167 টাকা নির্ধারণ হলেও বাজারে এখনও বিক্রি হচ্ছে 163 টাকায়। তেলের কোম্পানিগুলো নতুন দামে বাজারে তেল সরবরাহ শুরু করলেই দাম বাড়বে বলে জানান বিক্রেতারা। আমরা আগে রেডি, আমরা যেই রেট পাইতেছি ওই রেডি, আগে যে রেট ছিল ওই রেডি বিক্রি হচ্ছে এখনো 163 1 লিটার। টিকে গ্রুপের আছে কিছু, তারপর আপনার ফ্রেশের আছে কিছু, ওগুলি গায়ে রেট 800 টাকা আছে, 800 টাকা রেটে বিক্রি করতেছে 5 লিটার। বাজারে বাড়তি দামে বিক্রি হচ্ছে আলু, কেজি এখন 50 টাকা, আর দেশি পেঁয়াজের দামও বাড়তি, কেজি বিক্রি হচ্ছে 60 টাকায়। এত দাম দিয়ে আলু কেনা যায়, আলু 30 টাকা 35 টাকা হলে ঠিক আছে আর কি, আলুর দাম ঠিক আছে। এখন বর্তমানে অনেক বাড়ছে আলুর দাম। রোজা আলু বেচছে আপনার 35-40 টাকা কেজি, আর আজকে বর্তমানে আলু 50 টাকা কেজি বেচতেছে। অন্যদিকে বাজারে ঈদের পর থেকে কিছুটা বেড়েছে সব ধরনের সবজির দাম। সবজির দাম বাড়তি বর্তমানে, কষ্ট মষ্ট করে চলতেছে, আমরা না কিনা তো উপায় নাই, না খায় উপায় নাই। কাঁকরোল বেচতেছি 100 টাকা কেজি, ঠিক আছে, এটা 50 টাকা কেজি, 70 টাকা কেজি। টমেটো 40 টাকা কেজি, দাম কমই তো আছে।
এছাড়া গরম আবহাওয়ায় বাজারে চাহিদা বেড়েছে তরমুজের। বড় আকারের তরমুজের দাম কিছুটা বাড়তি, কেজি বিক্রি হচ্ছে 50 থেকে 60 টাকায়। হাসানুল শাওন, এনটিভি নিউজ, ঢাকা। দু একটি গণমাধ্যমে পুলিশের সাবেক আইজি বেনজির আহমেদের যে অঢেল সম্পদের তথ্য তুলে ধরা হয়েছে সেই তথ্য অনেকাংশেই মিথ্যা ও ভিত্তিহীন বলে দাবি করেছেন বেনজির আহমেদ। শনিবার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে একটি ভিডিও আপলোড করেন বেনজির আহমেদ। তার যে বিশাল সম্পদের চিত্র তুলে ধরা হয়েছে তার দালিলিক প্রমাণ দেওয়ার আহ্বান জানান তিনি। বলেন, কেউ প্রমাণ দিতে পারলে প্রমাণদাতাকে সেই সম্পদ বিনামূল্যে দিয়ে দেওয়া হবে। পুলিশের সাবেক এই মহাপরিদর্শক বেনজির আহমেদ দুর্নীতির মাধ্যমে নিজের ও পরিবারের সদস্যদের নামে বিপুল পরিমাণ সম্পদ গড়ে তুলেছেন বলে সম্প্রতি কিছু গণমাধ্যমে প্রকাশিত হয়। ভিডিও বার্তায় নিজের সম্পদ প্রসঙ্গে বেনজির আহমেদ বলেন, তার এবং তার পরিবারের যে সম্পত্তি আছে তার প্রত্যেকটির বিপরীতে অর্থের উৎস সহ সংশ্লিষ্ট ট্যাক্স ফাইলে যথাযথভাবে উল্লেখ করা আছে। আবহাওয়া অনুকূলে থাকায় চলতি মৌসুমে ব্রাহ্মণবাড়িয়ায় বোরো ধানের বাম্পার ফলন হয়েছে। ইতোমধ্যে শুরু হয়েছে উৎপাদিত ফসল ঘরে তোলার কাজ। কৃষকরা জানান, ফলন ভালো হলেও ধানের বাজার দর কম হওয়ায় তারা হতাশ। কৃষি বিভাগ জানিয়েছে, কৃষকদের স্বার্থ রক্ষায় সরকার ভর্তুকির মূল্যে সার সহ প্রণোদনার আওতায় বিভিন্ন উপকরণ বিনামূল্যে সরবরাহ করছে। ব্রাহ্মণবাড়িয়া থেকে শিহাবুদ্দিন বিপুর পাঠানো রিপোর্ট। চলতি মৌসুমে ব্রাহ্মণবাড়িয়া জেলায় বোরো আবাদ হয়েছে 1,11,696 হেক্টর জমিতে, যার মধ্যে হাওড় অঞ্চলের 32,000 হেক্টর জমি রয়েছে। এবার ব্রি ধান, বিনা 25 সহ নতুন জাতের বোরোর ব্যাপক আবাদ হয়েছে। উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 7,15,543 মেট্রিক টন, যার বাজার মূল্য প্রায় 2200 কোটি টাকা। তবে প্রতি বছর ফসল উৎপাদনের সময় ধানের দাম কমে যায় বলে অভিযোগ করেন কৃষকরা। আমরা ধান করি ঠিকই, কিন্তু আমরা ধানের ঠিক মূল্য পাই না। আমি সরকারের কাছে দাবি, আমরা ধানের রেট আমরা বাড়তে চাই। তেলের দাম বেশি, ডিজেলের দাম বেশি, মুনিমানের দাম বেশি, খরচ দিয়ে সেটা আমরা লাভবান না বেশি। নতুন জাতের সম্প্রসারণ হওয়ায় এবার উৎপাদনের লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে বলে আশা করছে কৃষি বিভাগ। ব্রাহ্মণবাড়িয়া জেলায় এই বছর বোরো আবাদের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 1,11,405 হেক্টর। আমাদের অর্জন হয়েছে 1,11,696 হেক্টর, যা গত বছরের তুলনায় প্রায় 291 হেক্টরের মতো বেশি। আমাদের প্রায় হাওড়ের 10%, এর প্রায় 3,215 হেক্টর জমিতে কর্তন হয়েছে। আমরা ফলনও বেশ ভালো পাচ্ছি। এপ্রিল থেকেই শুরু হয়েছে বোরো ফসল ঘরে তোলার কাজ, যা চলবে পুরো মে মাস জুড়ে। এনটিভি নিউজ ডেস্ক। আবারও বন্ধ হয়ে গেল চাঁদপুরে 150 মেগাওয়াট কম্বাইন্ড সাইকেল বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র। 5 এপ্রিলে জেনারেটর বেয়ারিংয়ে অয়েল লিকেজ থেকে ছোট আকারের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফলে পুরো বিদ্যুৎ কেন্দ্র বন্ধ করে দেওয়া হয়। আগামীকাল ইন্দোনেশিয়া থেকে প্রকৌশলীরা আসবে। চলতি মাসের শেষ পর্যন্ত মেরামত কাজ চলবে। 1 মে থেকে পুনরায় বিদ্যুৎ কেন্দ্রটি উৎপাদনে যাবে। এতে করে চাঁদপুর ও এর আশেপাশের এলাকার বিদ্যুৎ চাহিদা পূরণ করা সম্ভব হবে বলে জানান কেন্দ্রটির কর্মকর্তারা। 2010 সালের 25 এপ্রিল প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই বিদ্যুৎ কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন এবং 2012 সালের মার্চ থেকে বিদ্যুৎ উৎপাদন শুরু করে কেন্দ্রটি। 2022 সালের 6 ডিসেম্বর কেন্দ্রটি বন্ধ হয়ে যায়। গ্রাহকের 5 কোটি টাকা নিয়ে নিখোঁজ চাঁদপুর পূবালী ব্যাংকের নতুন বাজার শাখার ম্যানেজার শ্রীকান্ত নন্দী সহ 8 কর্মকর্তাকে বদলি করা হয়েছে। পূবালী ব্যাংকের কুমিল্লা অঞ্চলের ব্যবস্থাপক জহিরুল ইসলাম জানান, ম্যানেজার শ্রীকান্ত নন্দীর এখনও খোঁজ মেলেনি। গ্রাহকের টাকা নিয়ে যাওয়ার ঘটনায় ব্যাংকের একাধিক তদন্ত টিম কাজ করছে। একই সাথে নিখোঁজ হবার ঘটনায় সাধারণ ডায়েরি এবং এক গ্রাহকের করা মামলার তদন্ত কাজ করছে পুলিশ। গত 4 এপ্রিল থেকে খোঁজ পাওয়া যাচ্ছে না ম্যানেজার শ্রীকান্ত নন্দীর। তবে এতে ব্যাংকের গ্রাহক সেবায় কোনো বিঘ্ন হবে না জানিয়ে জহিরুল ইসলাম জানান, ব্যাংকের নতুন কর্মকর্তারা কাজ করবেন। এই ঈদে দেশ জুড়ে কেনাকাটার ফুর্তি হবে শুধু বিকাশে। সাথে ডিসকাউন্ট কুপন, ইনস্ট্যান্ট ক্যাশব্যাক।